যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে এখন যে যুদ্ধ চলছে এটা কিন্তু হুট করে একদিনে শুরু হয়ে যায়নি। এর পেছনে আছে কয়েক দশকের লম্বা এক ইতিহাস, ক্ষমতার লড়াই, রাজনৈতিক বিরোধ আর গভীর অবিশ্বাসের গল্প। তো চলুন এই সংঘাতের শেকড়টা ঠিক কোথায় সেটা একটু খুঁজে বের করা যাক। মূল প্রশ্নটা তো এটাই, তাই না? কেন এই যুদ্ধটা বাঁধল? এই কারণটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। ধাপে ধাপে দেখতে হবে কিভাবে ছোট ছোট ঘটনাগুলো জমে আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করলো। বিশ্বাস করুন বা না করুন, আজকের এই যুদ্ধের শুরু কিন্তু সাম্প্রতিক কোনো ঘটনা থেকে নয়। এর শেকড় এতটাই গভীরে যে আমাদের প্রায় ৭০ বছরেরও বেশি সময় পিছিয়ে যেতে হবে। হ্যাঁ, ঠিক সেখান থেকেই এই গল্পের শুরু। তাহলে আমাদের আলোচনার প্রথম পর্ব হলো অবিশ্বাসের বীজ। এখানে আমরা দেখব ঠিক কোন ঘটনাটা দুই দেশের মধ্যে এমন একটা অবিশ্বাসের দেয়াল তুলে দিয়েছিল যা আর কখনোই ভাঙা সম্ভব হয়নি। আর সেই সময়টা ছিল 1953 সাল, একটা বছর, কিন্তু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের ইতিহাসে এটা একটা টার্নিং পয়েন্ট। কি এমন হয়েছিল সে বছর? চলুন দেখি। ঘটনাটা হলো, ইরানে তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী ছিলেন, মোহাম্মদ মোসাদ্দেক। তিনি চাইলেন দেশের তেল শিল্পকে জাতীয়করণ করতে, মানে ব্রিটিশদের হাত থেকে দেশের সম্পদ দেশের মানুষের কাছে ফিরিয়ে আনতে। কিন্তু এই ব্যাপারটা যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের মোটেও পছন্দ হয়নি। তারা একটা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। আর ঠিক এই ঘটনাই ইরানের মানুষের মনে একটা গভীর বিশ্বাসঘাতকতার জন্ম দেয়। আর বলা হয়ে থাকে, ইরান এই ঘটনাটা কোনোদিনও ভোলেনি। এই একটা ঘটনায় যেন ভবিষ্যতে সব ঝামেলার ভিত্তি তৈরি করে দিয়েছিল। এখান থেকেই শুরু হয় দুই দেশের মধ্যে সেই স্থায়ী দূরত্বের। এরপর আসা যাক দ্বিতীয় পর্বে, বিপ্লব এবং বিচ্ছেদ। 1953 সালের পর প্রায় 2 দশক কেটে গেছে, আর এই সময় সম্পর্কটা আরও খারাপের দিকে গড়িয়েছে। এমন কিছু ঘটনা ঘটল যা দুই দেশের মধ্যে সব সম্পর্ক ছিন্ন করে দিল। 1979 সালটা ছিল খুবই ঘটনাবহুল। প্রথমে ইরানে হলো ইসলামিক বিপ্লব, যার ফলে আমেরিকার সমর্থন পাওয়া শাহ সরকারের পতন ঘটল। আর ক্ষমতায় এলো এমন এক সরকার যারা সরাসরি আমেরিকা বিরোধী। এর পরপরই ঘটল আরও বড় ঘটনা। তেহরানে মার্কিন দূতাবাস দখল করে কূটনীতিকদের জিম্মি করা হলো। ব্যাস, এই একটা ঘটনাই দুই দেশের মধ্যে সব ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক শেষ করে দিল। এবার তৃতীয় পর্ব, পারমাণবিক প্রশ্ন। এরপর থেকে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে যত উত্তেজনা, তার প্রায় সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিল একটাই বিষয়, আর সেটা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। সমস্যাটা ছিল দৃষ্টিভঙ্গির। যুক্তরাষ্ট্র সবসময় বলে এসেছে যে ইরান আসলে শান্তির কথা বললেও গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে। আর অন্যদিকে ইরান সবসময় বলেছে তাদের এই কর্মসূচি শুধুই বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজের জন্য। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি কিন্তু সংকটটাকে আরও জটিল করে তুলেছিল। বছরের পর বছর ধরে এই নিয়ে আলোচনা হয়েছে, চুক্তি হয়েছে, আবার ভেঙেও গেছে। কিন্তু শেষমেশ 2026 সাল নাগাদ সব ধরনের কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই দুই দেশের মধ্যে উত্তেজনা একেবারে চরমে পৌঁছায়, মানে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসে। আমাদের আলোচনার চতুর্থ পর্ব, মধ্যপ্রাচ্যের জন্য লড়াই। মানে শুধু নিজেদের মধ্যেই নয়, পুরো মধ্যপ্রাচ্যে কে প্রভাব বিস্তার করবে তা নিয়েও দুই দেশের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। আর এই লড়াইটাই পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। যেমন ধরুন, যুক্তরাষ্ট্র সবসময় অভিযোগ করত যে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গ্রুপকে সাহায্য করছে, আর এর জবাবে যুক্তরাষ্ট্র কিন্তু বসেছিল না। তারাও ওই অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়াতে শুরু করে। ফলে প্রভাব বিস্তারের এই প্রতিযোগিতাটা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। আর এভাবেই দশকের পর দশক ধরে জমে থাকা অবিশ্বাস, শত্রুতা আর ক্ষমতার লড়াই সবকিছু মিলে এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেখানে একটা ছোট্ট স্ফুলিঙ্গই যুদ্ধের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর সেই স্ফুলিঙ্গটা দেখা গেল 2026 সালের ফেব্রুয়ারিতে, যখন শেষবারের মতো কূটনৈতিক আলোচনাও ব্যর্থ হলো। তখন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলা করে বসে। ইরানও এর জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালায়। শুধু তাই নয়, বিশ্ব বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও তারা চাপ তৈরি করে। আর এই হামলা পাল্টা হামলার চক্রেই একটা সময় সংঘাতটা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়।
তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায়, মানে প্রায় ৭০ বছরেরও বেশি সময় ধরে যে অবিশ্বাস আর শত্রুতা তৈরি হয়েছে, তারপর কি দুই দেশের মধ্যে সত্যিকারের শান্তি আসা সম্ভব? আর যদি আসেই, সেই শান্তিটা দেখতে কেমন হবে? এই উত্তরটাই হয়তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।